হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচাইতে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটাতে আমরা ত্রিপুরা জিকে বেস্ট 500 এমসিকিউ সিরিজের নেক্সট ক্লাসটা আমরা দেখব। ঠিক আছে, এই ক্লাসটাতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা দেখব সেটা হচ্ছে তিপ্রা বিদ্রোহ বা তিপ্রা রিভল্ট। কিভাবে মহারাজা ঈশানচন্দ্র মাণিক্যর সময়ে তিপ্রা বিদ্রোহ হয়েছিল আর এগুলো থেকে কি কি কোশ্চেন আসতে পারে আপকামিং টিপিএসসি, জেআরবিটি2, হাইকোর্ট, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্টে সব কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। মনে রাখবে এই ত্রিপুরা জিকে সিরিজের ক্লাসগুলো আমরা এইভাবেই বানাচ্ছি যাতে এগুলো সবগুলো কমপ্লিট করলে যেই পরীক্ষায় তোমরা অ্যাটেন্ড করো ত্রিপুরার কোশ্চেন আসলে তোমাদের কেউ যাতে আটকাতে না পারে। তাই তোমরা ভালো করে দেখবে, আমরা আলাদা প্লেলিস্টও বানিয়ে দিয়েছি অনেক দিন আগে। এই ভিডিওটাও সেই প্লেলিস্টে আমরা অ্যাড করে দিচ্ছি, সবগুলো ফ্রম টপ টু বটম সবগুলো ভিডিও গ্র্যাজুয়ালি তোমরা কিন্তু দেখতে থাকবে, কোনোটা কিন্তু মিস করবে না। সো তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারবো, জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য বিগ নিউজ। ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশিয়াল সায়েন্সের বা আর্টসের কমপ্লিট নোটস 700 পদে যে নিয়োগ হচ্ছে সেটার, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি কমপ্লিটলি কাভার করা। টিআরবিটি, এসটিপিজিটি, পলিটিক্যাল সায়েন্সের বেঙ্গলি ভার্সনের কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে সেটার কমপ্লিট নোটস। ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস। টিপিএসসি স্টেনোগ্রাফার জুনিয়র পিএ গ্রেড 2 টোটাল 100টা শূন্যপদ, সেটার প্রিলিমস ও মেইনস পরীক্ষার কমপ্লিট নোটস। টিপিএসসির দ্বারা আপকামিং দিনে কন্ডাক্ট করা হবে যে পরীক্ষাগুলো সেগুলোর নোট, যেমন কম্বাইন 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা পিআই রিক্রুটমেন্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি ড্রাইভার ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স বললাম জুনিয়র পিআই তোমরা যারা 300 পদে লিখিত পরীক্ষায় বসবে সেটার কমপ্লিট নোটস। জেআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি সহ বিভিন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড নোটস পেতে, সিলেবাস ওয়াইজ ফুল নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। ভালো করে শুনবে। আমরা প্রথম এই তিপ্রা রিভল্টটা কি ইন শর্ট আমরা জেনে নেব, কারণ তোমাদের মেইনস লেভেলের পরীক্ষাগুলোতে জিজ্ঞেস করতে পারে। তাছাড়া প্রথম আমরা জানবো যে ঘটনাটা কি হলো, কেন এটা নিয়ে আমাদের পড়তে হবে, তারপর রিলেটেড কোশ্চেন্স কিছু আমরা দেখে নেব যেগুলো জেনারেলি পরীক্ষায় জিজ্ঞেস করে। ঠিক আছে, একদম ক্রোনোলজিক্যাল অর্ডারে আমরা বলবো একটার পর একটা। মনে রাখবে তখন আমরা শুরু করছি যখন রাজা ছিলেন কৃষ্ণ কিশোর মাণিক্য। তোমরা খাতায় কিন্তু নোট করো, আসবেই এগুলো থেকে পরীক্ষায়। আমরা এর আগে জামাতিয়া রিভল্ট, কুকি রিভল্ট, রিয়াং রিভল্ট সব কিছু পড়িয়েছি, তোমরা কিন্তু দেখে নিও। ত্রিপুরা জিকের সিরিজগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, বারবার বলছি এগুলো কিন্তু করো। শুধু এমসিকিউ পড়লে হবে না, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, ইন ডিটেলসেও কিন্তু দেখতে হবে। ঠিক আছে, তখন রাজা ছিলেন কৃষ্ণ কিশোর মাণিক্য। কত সনে? 1830 সনে। লিখে রাখো, কিং শ্রীকৃষ্ণ কিশোর মাণিক্য অ্যাসেন্ডেড দ্য থ্রোন ইন 1830। বাংলায়ও বলে দিচ্ছি, ইংলিশেও বলে দিচ্ছি তোমাদের সকলের সুবিধার জন্য। আর মনে রাখবে যখনই আমরা মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্যর ব্যাপারে জানবো, দুটো জিনিস যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে ওনার সময়কালের থেকে, সেগুলো নাম্বার 1 হচ্ছে উনি সেই রাজা যিনি ত্রিপুরার ক্যাপিটালটাকে
ওল্ড আগরতলাকে কিন্তু খয়ারপুরও বলা হয়। ওল্ড আগরতলা থেকে নতুন আগরতলাতে শিফট করেছিলেন উনি, কিন্তু সেই রাজা 1838 সনে উনি এই শিফটিংটা কিন্তু করেছিলেন রাজধানীটাকে। নাম্বার টু আমরা দেখব ঈশানচন্দ্র মাণিক্য সময়, মানে ওনার ছেলের সময়। এটা মনে রাখতে হবে, খুব খুব রিপিটেড কোশ্চেন। ত্রিপুরার কোন রাজার সময়কালে ত্রিপুরার ক্যাপিটালটা পুরনো আগরতলা থেকে নতুন আগরতলা 1838 সনে পরিবর্তন করা হলো, শিফট করে নিয়ে যাওয়া হলো? আনসার হচ্ছে মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য। এটা আমাদের নোটসেও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তারপর এটা আশা করি বুঝতে পেরেছো। এইবার কৃষ্ণ কিশোর মাণিক্য মানে KKM, ইন শর্ট, জায়গাটা কম তার জন্য, ঠিক আছে? ওনার ছেলে ছিলেন ঈশানচন্দ্র মাণিক্য, ভালো করে বুঝে রাখবে। ঈশানচন্দ্র মাণিক্য ওনার একজন ছেলে। আরেকজন ছেলে ছিলেন উপেন্দ্রচন্দ্র, ঠিক আছে? একজন ছিলেন ঈশানচন্দ্র মাণিক্য, একজন ছিলেন উপেন্দ্রচন্দ্র মাণিক্য, তখনের রাজার দুজন ছেলে। সো এই কৃষ্ণ কিশোর মাণিক্য উনার যে ছেলে ঈশানচন্দ্র মাণিক্য, উনাকে উনি যুবরাজ বানালেন খুবই ছোট বয়সে, যখন ওর বয়স ছিল 2 বছর 6 মাস। 2 বছর 6 মাসে মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য ওনার ছেলে ঈশানচন্দ্র মাণিক্যকে যুবরাজ বানালেন ওনার কিংডমের। আরেকজন ছেলে যিনি ছিলেন উপেন্দ্রচন্দ্র, ওনাকে টাইটেল দিলেন বড় ঠাকুর। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পজিশনস ইন দ্য কিংডম, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট রোলস ইন দ্য কিংডম। দুজন ছেলে কৃষ্ণ কিশোর মাণিক্য, যিনি ক্যাপিটালটাকে ওল্ড আগরতলা থেকে নিউ আগরতলাতে নিয়েছিলেন, ওনার দুজন ছেলে ঈশানচন্দ্র মাণিক্য, উপেন্দ্রচন্দ্র মাণিক্য। ঈশানচন্দ্র মাণিক্যকে ওনার সাম্রাজ্যের যুবরাজ বানানো হলো, উপেন্দ্রচন্দ্র মাণিক্যকে ওনার সাম্রাজ্যের বড় ঠাকুর বানানো হলো। বাস এতটুকু ক্লিয়ার, লিখে রাখো এগুলো সবগুলো, ঠিক আছে? গল্পের মতো বলে দিচ্ছি যাতে এক্সট্রা কিছু পড়তে না হয়, ঠিক পরীক্ষার জন্য যতটুকু লাগবে ততটুকু আমরা দেখব, ঠিক আছে? তারপর সেই আনফর্চুনেট ইনসিডেন্টটা হলো মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য উনি যখন মারা গেলেন মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য, ভালো করে বুঝে রাখবে, তখন রাজ্যের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছিল, আনস্টেবল অবস্থা ছিল। যেই ট্রেজারি পুরো শূন্য হয়ে পড়েছিল, স্টেটের মানে ওনার কিংডমের যেই কি বলবো মানে অর্থ দপ্তরের মধ্যে যেই মানে রাশি মানে টাকা, সেটা একদম শূন্যের কোঠায় গিয়ে দাঁড়িয়েছিল। টোটাল ওনার সময়কালে কৃষ্ণ কিশোর মাণিক্য যখন মারা গেছিলেন ত্রিপুরার উপরে তখনের দিনে 11 লাখ টাকার ঋণ ছিল, বোঝা ছিল, 11 লাখ টাকা ঋণ ছিল। পুরোপুরি এমটি ট্রেজারি রেখেছিলেন তখন ছিল যখন উনি মারা গেছেন। এই অবস্থায় স্টেটের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ। মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য আনফর্চুনেটলি এক্সপায়ার্ড। তখন মহারাজা হলেন উনি যে যুবরাজ বানিয়েছিলেন ঈশানচন্দ্র মাণিক্য। উনি, তোমরা দেখতে পাচ্ছ ছবি ঈশানচন্দ্র মাণিক্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, পুরো ক্রোনোলজিটা তোমাদের কিন্তু বুঝতে হবে। এখন তাহলে আমরা বলছি এখন 1850 সনে আমরা চলে এসেছি। 1850 সনে মহারাজা হচ্ছেন ত্রিপুরার ঈশানচন্দ্র মাণিক্য হচ্ছেন মহারাজা, ঠিক আছে? এইবার ঈশানচন্দ্র মাণিক্যর উনার সময়কাল থেকে দুটো কোশ্চেন খুবই রিপিট হয় টিপিএসসি পরীক্ষায় বা জেআরবিটি বা হাইকোর্ট বলো, দুটো কোশ্চেন রিপিট হয়। এর মধ্যে একটা হচ্ছে মহারাজা ঈশানচন্দ্র মাণিক্যই ত্রিপুরার মহারাজা ছিলেন 1857 রিভল্টের সময়। 1857 সনে, যেটাকে বলা হয় ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, 1857 রিভল্ট, বিদ্রোহের সময়, যেটা ভারতের ইতিহাসে মডার্ন হিস্ট্রি এখান থেকে শুরু হয়, ঠিক আছে? 1857 রিভল্টের সময় ত্রিপুরার মহারাজা ছিলেন ঈশানচন্দ্র মাণিক্য। নাম্বার টু যেটা জিজ্ঞেস করা হয়, ঈশানচন্দ্র মাণিক্যই হচ্ছে সেই রাজা যিনাকে ব্রিটিশ ইংরেজদের সরকার থেকে খেলাত নামক একটা উপাধি দেওয়া হয়েছিল, একটা অনার তোমরা বলতে পারো দেওয়া হয়েছিল, খেলাত দেওয়া হয়েছিল বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা। খেলাত অনারটা ত্রিপুরার কোন মহারাজাকে দেওয়া হয়েছিল? মহারাজা ঈশানচন্দ্র মাণিক্যকে। 111টা
সোনার কয়েনের বদলে ওনাকে এই টাইটেলটা দেওয়া হয়েছিল। এই টাইটেলটা কেন উনি মানে ইন এক্সচেঞ্জ অফ গোল্ড কয়েন, এতে কি কেন এত ইম্পর্টেন্ট এই টাইটেলটা? এটা রিকগনাইজ করে যে ব্রিটিশ গভর্নমেন্টও মানে ওনাকে ফর্মালি মানে ব্রিটিশ গভর্নমেন্টও মানলো যে উনি রাজা এই কিংডমটার। এটা এনশিওর করে যে ওনার সাম্রাজ্য অনেকটা স্টেবল, অনেকটা প্রোটেক্টেড, আর ব্রিটিশদের থেকে একটা রিকগনিশন নিল যে উনি মহারাজা যিনি এখন এই সাম্রাজ্যটা সামলাবেন। তার জন্য এই খেলাত যেই টাইটেলটা বা একটা অনার, সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ঈশানচন্দ্র মাণিক্যকে কিন্তু দিয়েছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। উনি ছিলেন মহারাজা ডিউরিং 1857 গ্রেট রিভল্ট, যেটাকে বলা হয় ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? সো এইবার উনি রাজা হলেন ঈশানচন্দ্র মাণিক্য। এইবার উনি দুটো ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট করলেন। উনার যে ভাই, মনে আছে কৃষ্ণকিশোর মাণিক্যর দুই ছেলে, ঈশানচন্দ্র মাণিক্য, উপেন্দ্রচন্দ্র মাণিক্য, ঠিক আছে? ঈশানচন্দ্র মাণিক্য বাবা মারা যাওয়ার পর হয়ে গেল কিং, মহারাজা হয়ে গেল 1850 সনে, ঠিক আছে? আর উনার ভাই উপেন্দ্রচন্দ্রকে উনি বানিয়ে দিলেন যুবরাজ, ঠিক আছে? আর ঈশানচন্দ্র মাণিক্যর উনার ছেলের নাম ছিল ব্রজেন্দ্রচন্দ্র, উনাকে বানিয়ে দিল সাম্রাজ্যের বড় ঠাকুর। কৃষ্ণকিশোর মাণিক্য মানে ঈশানচন্দ্র মাণিক্যর বাবার সময়ে উপেন্দ্রচন্দ্র ছিলেন বড় ঠাকুর, ঈশানচন্দ্র মাণিক্য ছিলেন যুবরাজ। এবার আফটার দ্য এক্সপায়ারি অফ কৃষ্ণকিশোর মাণিক্য, কিং হয়ে গেলেন ঈশানচন্দ্র মাণিক্য, যুবরাজ হয়ে গেলেন ওনার ভাই যুবরাজ হয়ে গেলেন উপেন্দ্রচন্দ্র, আর ওনার ছেলে ব্রজেন্দ্রচন্দ্র হয়ে গেলেন বড় ঠাকুর। ব্রজেন্দ্রচন্দ্র, এই দুটো নাম তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার এই যে উপেন্দ্রচন্দ্র, এই যে ভাই ঈশানচন্দ্র মাণিক্যর ভাই, উনি ছিলেন খুবই অ্যারোগেন্ট, খুবই একচিটিয়া মেজাজের। উনি নেশা করতেন, হি ওয়াজ এ ড্রাঙ্কার্ড পার্সন, ঠিক আছে? উনি মানে কি বলবো, মানে উনি রাজ্য চালাতে, মানে উনার যে রোল অ্যাজ যুবরাজ সেটা চালাতে উনি ফেলিওর হচ্ছিলেন উনার এই নেচারের জন্য, ঠিক আছে? উনি একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট করলেন, নামটা মনে রাখবে, বলরাম হাজারি। উনি বলরাম হাজারিকে স্টেটের আর্থিক অবস্থা ইমপ্রুভ করার জন্য অ্যাজ দিওয়ান হিসেবে অ্যাপয়েন্ট করলেন। দিওয়ান, DIWAN, বলরাম হাজারিকে আর্থিক অবস্থাটা ইমপ্রুভ করার জন্য, ঠিক আছে? এইবার এই বলরাম হাজারি ওনার উপরে পুরো রাজ্যের যে ফিনান্সের দিকটা সেটা দিয়ে দেওয়া হলো। এটা দেওয়ার পর এই বলরাম আর ওর ভাই শ্রীদম আর বলরাম মিলে এই সিচুয়েশনটার অ্যাডভান্টেজ নিয়ে কি করলো, স্টেটের মানুষদের থেকে এক্সেসিভ ট্যাক্স কালেকশন করা শুরু করলো। কোন ট্যাক্স? সবচেয়ে বেশি ছিল ঘর চুক্তি ট্যাক্স অ্যাসোসিয়েটেড উইথ জুম কাল্টিভেশন। যাই হোক, এটা অন্য আমরা আগের রিভোল্টগুলোতে বলেছি। শ্রীদম আর বলরাম হাজারি, যিনাকে দিওয়ান হিসেবে অ্যাপয়েন্ট করেছিলেন উপেন্দ্রচন্দ্র, যিনি ছিলেন ঈশানচন্দ্র মাণিক্যের ভাই। আশা করি তোমরা বুঝতে পেরেছ, লিখে রাখো। এই শ্রীদাম আর বলরাম হাজারি মিলে অ্যাডভান্টেজ নিয়ে শুরু করলেন ট্যাক্স কালেকশন, রেভিনিউ কালেকশন ফ্রম দ্য পিপল। এইবার এত ট্যাক্স কালেকশন করা হয়েছিল, স্টেটের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিলেন ট্যাক্স দিতে দিতে, ঠিক আছে? একে তো স্টেটের আর্থিক অবস্থা খারাপ, মানুষের এমনি শোচনীয় অবস্থা ছিল, তার মধ্যে এত ট্যাক্স কালেকশন করার জন্য ওনাদের অবস্থা আরও খারাপ হয়ে গেল রাজ্যের মানুষদের। তারপর ত্রিপুরী সম্প্রদায়ের মানুষেরা, ম্যাক্সিমাম সেখানে ছিলেন জামাতিয়া সম্প্রদায়ের মানুষেরা, যেনাদেরকে বলা হতো লড়াকু প্রকৃতির মানুষ, যেনারা রাজার সৈন্যদের মধ্যে যেনারা থাকতেন। ত্রিপুরী সম্প্রদায়ের মানুষদেরকে নেতৃত্ব দিলেন পরীক্ষিত আর কীর্তি নামক দুইজন ব্যক্তি। পরীক্ষিত আর কীর্তি, নামগুলো মনে রাখবে, দে আর দ্য লিডার্স অফ ত্রিপুরা রিভল্ট। পরীক্ষিত আর কীর্তি, ওনারা নেতৃত্ব দিয়ে ত্রিপুরী সম্প্রদায়ের মানুষদেরকে একত্রিত করে 1850 সনে ডিসিশন নিলেন এই যে এক্সেসিভ ট্যাক্স কালেকশন হচ্ছে সেটার এগেনস্টে ওনারা রুখে দাঁড়াবেন। এটাকেই বলা হয় ত্রিপুরা রিভল্ট।
কারণ কি? এক্সেসিভ ট্যাক্স কালেকশন, লিডার্সকে পরীক্ষিত আর কীর্তি। মহারাজা তখন ছিলেন ঈশানচন্দ্র মাণিক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ট্যাক্স কালেকশন করতেন শ্রীদাম আর বলরাম হাজারি, যেনাকে দিওয়ান হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছিল বাই উপেন্দ্রচন্দ্র। আশা করি বুঝতে পেরেছো। এটাই হচ্ছে তিপ্রা রিভল্ট। এইবার নেক্সট কি হলো? নেক্সট ঈশানচন্দ্র মাণিক্য কিন্তু এখনও কিন্তু রাজা। ওনার ভাই উপেন্দ্রচন্দ্র, যিনি বললাম নেশা করতেন, ভেরি এরোগেন্ট, যিনি বলরাম হাজারিকে অ্যাপয়েন্ট করেছিলেন, উনি প্লাস উনি যে দিওয়ান অ্যাপয়েন্ট করলেন বলরাম হাজারি, ওনার সাথে প্লাস আরও দুজন ব্যক্তি, একজন হচ্ছে সর্দার খান, আরেকজন ছিলেন ছোবন খান। উপেন্দ্রচন্দ্র, বলরাম হাজারি, সর্দার খান, ছোবন খান, এই চারজনে মিলে কিং মহারাজা ঈশানচন্দ্র মাণিক্যকে রাজার পদ থেকে হাঁটানোর জন্য একটা কনস্পিরেসি করলেন। মহারাজা জেনে গেল যে ওনারা একটা কনস্পিরেসি করছেন। এক্সেসিভ পানিশমেন্ট দিল এই চারজনকে, এক্সেসিভ ভেরি হার্ড পানিশমেন্ট দিল। ঠিক আছে, উপেন্দ্রচন্দ্রকে ইমিডিয়েটলি এক্সপেল করা হলো রাজ্য থেকে বা ওনার কিংডম থেকে বা সাম্রাজ্য থেকে। বলরাম হাজারিকে পুরো রাজ্য থেকে এক্সপেল করে দেওয়া হলো। ঠিক আছে, দুজনের নাম আমরা বলছি সর্দার খান, ছোবন খান। এত ইম্পর্টেন্ট না কেন? কারণ ওনারা ইম্পর্টেন্ট পজিশন হোল্ড করতেন, উপেন্দ্রচন্দ্র আর বলরাম হাজারি। ঠিক আছে, আলটিমেটলি উপেন্দ্রচন্দ্র তারপর মারা গেলেন। ঠিক আছে, তারপর এত কিছু হওয়ার পর, মেইন ইম্পর্টেন্ট পার্সনসগুলো চলে যাওয়ার পর, মহারাজা তখনও ঈশানচন্দ্র মাণিক্য, ঠিক আছে, উনি ব্রজমোহন ঠাকুর, ভালো করে মনে রাখবে, ব্রজমোহন ঠাকুর নামের একজন ছিলেন, উনাকে অ্যাজ এ দিওয়ান হিসাবে অ্যাপয়েন্ট করলেন। দিওয়ান পজিশনটা ছিল সেই ব্যক্তির যিনি নাকি আর্থিক দিকগুলো খতিয়ে দেখতেন, জাস্ট লাইক ফিনান্স মিনিস্টারের মতো দিওয়ান হিসাবে অ্যাপয়েন্ট করলেন। আফটার দ্য কনস্পিরেসি ইনসিডেন্ট অকার্ড, হুইচ ওয়াজ কি বলবো, এক্সিকিউটেড বাই উপেন্দ্রচন্দ্র, বলরাম হাজারি, সর্দার খান অ্যান্ড ছোবন খান। তারপর এই সিনটা কমপ্লিট। ব্রজমোহন ঠাকুরকে অ্যাপয়েন্ট করা হলো দিওয়ান বাই কিং ঈশানচন্দ্র মাণিক্য, কিন্তু উনি ফেল করলেন, উনি সাকসেসফুল হলেন না স্টেটের আর্থিক অবস্থা যে অবনতি ঘটছে সেটাকে ফিরিয়ে আনতে, উনি সাকসেসফুল হলেন না। ঠিক আছে, তারপর আলটিমেটলি লাস্ট যেটা তোমাদের জেনে রাখা জরুরি, আলটিমেটলি অ্যাপয়েন্ট করা হলো বিপিন বিহারী গোস্বামী, যিনি ছিলেন মহারাজার একজন অ্যাডভাইজার। উনাকে বিভিন্ন ইম্পর্টেন্ট ম্যাটারে উনি অ্যাডভাইস দিতেন। উনাকে দিওয়ান বানানো হলো মহারাজার দ্বারা, ঈশানচন্দ্র মাণিক্যর দ্বারা। উনাকে দিওয়ান বানানোর পর, এক্সপিরিয়েন্স ছাড়া উনি ছিলেন, তবুও উনাকে দিওয়ান বানানো হলো, মহারাজার সাপোর্ট উনি পেয়ে গেছিলেন। তাও উনি অনেকটাই সাকসেসফুল হয়েছিলেন রাজ্যের আর্থিক অবস্থাটা ফিরিয়ে আনতে। পার্শিয়ালি, পুরোপুরি না, পার্শিয়ালি কিছুটা উনি সাকসেসফুল হয়েছিলেন। ঠিক আছে, তারপরই এই তিপ্রা রিভল্টের পরই হলো কুকি বিদ্রোহ, যেটা অলরেডি আমরা আগে দেখে নিয়েছি। সো এটাই হচ্ছে পুরো তিপ্রা রিভল্ট, যেটা তোমাদের জেনে রাখা জরুরি। মহারাজা ঈশানচন্দ্র মাণিক্যর সময়কালীন সেটা কিন্তু হয়েছিল, যেখানে এক্সেসিভ ট্যাক্সেশনের এগেনস্টে ত্রিপুরী সম্প্রদায়ের মানুষেরা, স্পেসিফিক্যালি সেখানে জামাতিয়া সম্প্রদায়ের মানুষেরা সেখানে সংখ্যা বেশি ছিল। যে এই রিভল্টটা যেটা নেতৃত্ব দিচ্ছিলেন পরীক্ষিত আর কীর্তি, ওনারা মিলে এটার এগেনস্টে রিভল্ট করলেন, আর ট্যাক্স দিতে ওনারা কিন্তু মানা করলেন। তারপর এর ইমিডিয়েট এফেক্ট হলো যে এই ট্যাক্সের পরিমাণ অনেকটা কমিয়ে দেওয়া হলো, অনেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কিন্তু আনা হলো। এটাই হচ্ছে শেষ তিপ্রা রিভল্ট। এতটুকু লিখলে পরীক্ষায় আর কিছু লাগবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। লিখে রাখো, যদি কিছু মিস করো ভিডিওটা ব্যাক করে তোমরা কিন্তু দেখে নিও। এইবার আমরা 4টে কোশ্চেন দেখব, যেগুলো জেনারেলি পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। আশা করি এর বাইরে তোমাদের কোনো কোশ্চেন আসবে না তিপ্রা রিভল্ট থেকে। হু ওয়াজ দ্য প্রাইমারি লিডার অফ দ্য তিপ্রা রিভল্ট দ্যাট টুক প্লেস ডিউরিং দ্য রেইন অফ মহারাজা ঈশানচন্দ্র মাণিক্য? মহারাজা ঈশানচন্দ্র মাণিক্যের শাসনামলে সংগঠিত তিপ্রা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? পরীক্ষিত ঠাকুর। পুরো নাম হচ্ছে পরীক্ষিত ঠাকুর। তোমরা নিশ্চয়ই জানো কীর্তিচন্দ্র ছিল, কীর্তিচন্দ্র এখানে নাম, কিন্তু মেইন ধরা হয় পরীক্ষিত ঠাকুরকে। বলরাম হালাম রং, সমর দেববর্মার রং। আশা করি তোমরা এবার আনসার করতে পারবে। দেখো, পুরো ঘটনাটা জেনে গেলে ইন ডিটেলসে সব কিছু পড়ে নিলে এমসিকিউ একদম জল ভাত মনে হবে তোমাদের। ঠিক আছে,
তারপর নেক্সট, হোয়াট ওয়াজ দ্য ইমিডিয়েট কজ দ্যাট ট্রিগার্ড দ্য তিপ্রা রিভল্ট আন্ডার ঈশান চন্দ্র মাণিক্য? ঈশান চন্দ্র মাণিক্যের অধীনে তিপ্রা বিদ্রোহের মূল তাৎক্ষণিক কারণ কি ছিল? আনসার হচ্ছে নতুন অতিরিক্ত কর আরোপ, বিশেষ করে ঘর চুক্তি কর এবং অন্যান্য শুল্কের প্রবর্তন, ইম্পোজিশন অফ নিউ এক্সেসিভ ট্যাক্সেস, পার্টিকুলারলি দ্য ঘর চুক্তি ট্যাক্স অ্যান্ড আদার লেভিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ আমরা বলেছিলাম যে কি বলবো, মানে তোমাদের ওনাদের থেকে বেশি ট্যাক্স নেওয়া হতো বলরাম হাজারি আর ওনার ভাই শ্রীদম। ওনারা মিলে এই সিচুয়েশন, ওনাদেরকে যখন দিওয়ান হিসেবে অ্যাপয়েন্ট করেছিলেন উপেন্দ্র চন্দ্র, যিনি ছিলেন ঈশান চন্দ্র মাণিক্যর ভাই, এই বলরাম হাজারি আর শ্রীদাম মিলে, ওনার ভাই মিলে এক্সেসিভ ট্যাক্স কিন্তু কালেক্ট করতো, যার এগেনস্টে কিন্তু এই বিদ্রোহ হয়েছিল। তো দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি। নেক্সট, which indigenous community of Tripura formed the largest group of participants and fighters in the Tripura revolt led by Parikshit Thakur? ত্রিপুরার কোন আদিবাসী সম্প্রদায় পরীক্ষিত ঠাকুরের নেতৃত্বে তিপ্রা বিদ্রোহে অংশগ্রহণকারী ও যোদ্ধাদের মধ্যে বৃহত্তম অংশগ্রহণ করেছিলেন? আনসার ইজ জমাতিয়া সম্প্রদায়। একটু আগে কিন্তু আমরা এক্সপ্লেনেশনের সময় কিন্তু বলেছি। তারপর লাস্ট কোশ্চেন, হুইচ মেজর অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ অকার্ড ইন দ্য কিংডম অফ ত্রিপুরা ফলোয়িং দ্য সাপ্রেশন অফ দ্য তিপ্রা রিভল্ট? তিপ্রা বিদ্রোহ দমনের পর ত্রিপুরা রাজ্যে কোন বড় প্রশাসনিক পরিবর্তন ঘটেছিল? কারেক্ট আনসার ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইন্ট্রোডিউস ওয়েলফেয়ার মেজার্স অ্যান্ড রিডিউস সাম অফ দ্য অপ্রেসিভ ট্যাক্সেস লিডিং টু রিফর্মস। প্রশাসন জনকল্যাণমুখী ব্যবস্থা চালু করে এবং কিছু দমনমূলক কর হ্রাস করে, যার ফলে সংস্কার শুরু হয়। বলেছি অলরেডি, ট্যাক্স কিছু কমিয়ে দিয়েছে, ঠিক আছে। আর ফাইনালি যিনি দিওয়ান হিসেবে অ্যাপয়েন্টেড ছিলেন বিপিন বিহারী গোস্বামী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। উনাকে ফাইনালি মানে উনি কিন্তু সাকসেসফুল হয়েছিলেন এই তিপ্রা রিভল্টটাকে, ইনডাইরেক্টলি উনিও সাকসেসফুল হয়েছিলেন এই ট্যাক্সটা কমিয়ে দেওয়ার ক্ষেত্রে। উনি কিন্তু অনেকটা কিন্তু অ্যাক্টিভ কিন্তু ওনার পার্টিসিপেশন ছিল বিপিন বিহারী গোস্বামীর। উনি কিছু রিফর্মস সাজেস্ট করলেন, পরে রাজা যেটা অ্যাডমিনিস্ট্রেশন চালাতে কিন্তু উনি সেখানে কিন্তু মানে সেই হিসেবে উনি কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন চালালেন, যার ফলে কিছুটা হলেও 50% হলেও ফাইন্যান্সিয়াল কন্ডিশন যেটা খুব অবনতি ঘটেছিল সেটা কিন্তু ফিরে এলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি এর বাইরে কোনো কোশ্চেন আসে, আশা করি আমরা যেটা বলেছি তোমাদের তার বাইরে কোনো কোশ্চেন আসবে না তিপ্রা রিভল্ট থেকে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক ফর অল দ্য আপকামিং এক্সামস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু ভালো করে দেখবে আর ভিডিওটা শেয়ার করবে, সবাই যাতে গুরুত্বপূর্ণ ক্লাসটা আমাদের এই একটা ভিডিওর মাধ্যমে যাতে করে নিতে পারে, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো। আর তোমায় যদি আপকামিং ত্রিপুরা সমস্ত সরকারি চাকরি, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, একদম আপডেটেড নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, দেন তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।